ফাইট মোড করছে না ওদের না মোবাইল অন করে ওপেন হইছে তুমি কি দেখতে পাচ্ছ বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবা তোমরা একটু কমেন্ট করো আরেকবার জুম করেন গিয়েছে হয়েছে না দেখো ক্যামেরা সেট আপ হয়েছে কিনা আমি পাশে যাই অল ক্লিয়ার আচ্ছা আচ্ছা আমাকে কি একদম আগের মতো দেখা যাচ্ছে কিনা মানে বোর্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা জুম করছি যতটুকু জুম ঠিক আছে কিনা বা বোর্ডের পুরোটুকু লেখা দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবা আচ্ছা সো তোমরা যারা অলরেডি ক্লাসে যুক্ত হইছো তোমরা আমাকে একটা কমেন্ট করবা তোমরা যে গত ক্লাসে যে আমি তোমাদেরকে অর্থনীতি সাজেশন দিয়েছিলাম ক্লাস করেছিলাম সেখান থেকে কতটুকু কমন পড়ছে এবং হচ্ছে গিয়ে তুমি উপকৃত হয়েছো কিনা এটা একটু কমেন্ট করে জানাবা আর এট দ্য সেম টাইম হচ্ছে গিয়ে তোমাকে অনুরোধ করব যে যেহেতু তোমরা পিডিএফটা নিবা পড়বা পিডিএফটা করতে তো টাইম লাগে ভাই কষ্ট হয় সো এই জায়গা থেকে তোমাদেরকে অনুরোধ করব তোমরা লাইভ ক্লাসটা শেয়ার করে দাও যারা যারা লাইভ ক্লাসটা শেয়ার করছো তারা হচ্ছে পরীক্ষা কেমন হয়েছে এটার সাথে এটা অ্যাড করে দিবা যে শেয়ার ডান ঠিক আছে
ঠিক আছে? সাউন্ড সবকিছু ঠিকঠাক আছে না? আচ্ছা, আমরা আর দেরি করবো না। একজন লিখছে কাই ফালুকা স্যার, আলহামদুলিল্লাহ। সাইদ আল সাফা লিখছে, থ্যাংক ইউ সাফা। ঠিক আছে, ঠিক আছে, অসংখ্য কমেন্ট আসতেছে। আচ্ছা, সো আমরা আর দেরি করবো না, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। সো আমরা ক্লাসে চলে যাচ্ছি, ঠিক আছে? যারা আমাদের সাথে যুক্ত আছো তারা সবাই শেয়ার দিবা। কারণ হচ্ছে কি, আমরা তোমাদেরকে একটা কথা আগে একটু বলে দিই, সেটা হচ্ছে কি, আমরা হচ্ছে কি, দেখো প্রতিটা অধ্যায় থেকে, ধরো প্রতিটা অধ্যায় থেকে তোমাদের যে সিকিউ গুলা আসবে, ধরো প্রত্যেক অধ্যায় থেকে যে সিকিউ গুলো আসবে সেইগুলো হচ্ছে আমরা সলভ করাবো। তোমরা যদি কেউ আগে কিছুই না পড়ে থাকো, যেহেতু তোমাদের দেখো, তোমাদের ভাইয়া অনেকে বলতে পারো যে আমাদের তো কালকে পরীক্ষা, তো এত মানে এই একদিনে কিভাবে আমি এতগুলো পিডিএফ এর প্রশ্নগুলো পড়বো, কিভাবে এমসিকিউ পড়বো? ভাই, তোমার পিডিএফ বা কিছুই পড়ার দরকার নাই। তুমি যদি আজকে আমার ক্লাসটা শেষ অবধি করো, আজকে যে সিকিউ গুলো শুধু আমি পড়াচ্ছি তোমাকে, এই সিকিউ গুলা দেখে হচ্ছে পড়বা, এনাফ, তাহলে তুমি A+ পাবা, তাহলে তোমার 100% কমন আসবে, ঠিক আছে? 100% কমন আসবে। সো এটা নিয়ে কোনো চিন্তা করো না, ঠিক আছে? এটা নিয়ে কোনো প্যানিকের দরকার নাই, চিন্তা করার দরকার নাই, ঠিক আছে? সো আমরা শুরু করে দিব, ঠিক আছে? আমরা শুরু করে দিব। আমি যেটা বলে যাচ্ছি যে প্রত্যেকটা অধ্যায় থেকে যে প্রশ্ন আসতে পারে ওই প্রশ্নটা আমি সলভ করে দিয়েছি তোমাদেরকে, যেহেতু এখন টপিক ভিত্তিক পড়ানোর সময় নাই, ঠিক আছে? সো একদম প্রথম অধ্যায় যদি আমরা চলে যাই, প্রথম অধ্যায় যদি চলে যাই, তাহলে এটা হচ্ছে 1 নং প্রশ্ন, ঠিক আছে? প্রথম অধ্যায়ের 1 নং বলছে কি, যে 3 নাম্বারটা দেখো, 1 2 নিজেরা পড়বা। উদ্দীপকে উল্লেখিত মিস্টার মহসিন কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন, ঠিক আছে? তার বিষয়টি পরিধি ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে প্রশ্নটা হচ্ছে কি, যে বিষয়টা সম্পর্কে পড়াইছে এটার পরিধি ব্যাখ্যা করতে। তোমাদেরকে আমি একদম হুবহু দৌড়ে দূরে দেখাই দিব কিভাবে আনসার করবে। দেখো, তাহলে আমি যদি তোমাদেরকে একটু একদম হুবহু দেখাই, তাহলে তোমাদেরকে হচ্ছে আমি প্রশ্নটা নিয়ে যাই। দেখো প্রশ্নটা কিভাবে আনসার করবে একদম হুবহু দেখাই দিতেছি, ঠিক আছে? তোমাদেরকে আমি হুবহু দেখাই দিতেছি, ঠিক আছে? একদম হুবহু দেখাই দিচ্ছি। দেখো এখানে দেখো, তোমরা কি সৃজনশীল গুলো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু দেখো, সৃজনশীল কি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু দেখো। আচ্ছা দেখো, এখান থেকে হচ্ছে এই যে 1 নম্বরের প্রশ্নটা, 2 নম্বরের প্রশ্নটা দিলাম, 3 নম্বরে দেখো, প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা হচ্ছে চিহ্নিত করলাম যে উদ্দীপক উল্লিখিত মিস্টার মহসিন পরিণীত শোষণের প্রতি ইঙ্গিত করেছেন। মানে আমাদের বুঝতে হবে একটা প্রশ্নে, গ নম্বর প্রশ্নে 3টা উপাদান থাকে, জ্ঞান থাকে, অনুমান থাকে, প্রয়োগ থাকে। সো এই 3টা উপাদান যদি থাকে, তাহলে এই 3টা উপাদান হচ্ছে কি আমরা কি করব, দিতে হবে। তাহলে প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা চিহ্নিত করলাম, ঠিক আছে? এই যেটাকে পরিণতি বলে, এই যে চিহ্নিত করলাম, এখানে পাবো 1। তারপর নাগরিক জীবনের সাথে সম্পর্কিত স্থানীয়, জাতীয়, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে পরিণতি বলা হয়, ঠিক আছে? এটাও গেল আমাদের। তার মানে আমাদের চিহ্নিত করলাম, সংজ্ঞা গেল। এরপর কি লিখবা, পরিণতি ও শোষণের বিষয়টি পরিধি লেখার পরে এর আগে একটু লিখবা এই পরিণতি সম্পর্কে। পরে দেখো এই যে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান স্টেপে লিখলাম, মানব সভ্যতার আদি সংগঠন স্টেপে লিখলাম, রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা স্টেপে লিখলাম। এইভাবে স্টেপগুলো লিখে ভিতরে সুন্দর করে লিখে দিবা। দেখো আমি তোমাদেরকে একটা প্রথমেই একদম হুবহু প্রশ্নের উত্তর লিখে দিছি, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এমসিকিউ হচ্ছে আমরা ক্লাস নিয়ে নিছি, আগে ক্লাসটা দেখে নিবা। আচ্ছা, আমি যে সৃজনশীলটা তোমাদেরকে
বুঝাইলাম প্রথম সৃজনশীলটা কিভাবে লিখবা, তোমরা কি এটা বুঝছো কিনা বলো তো। 4 নম্বরটা দেখো, এই যে 4 নম্বর দেখো, উদ্দীপক মৌখিক হিসাবে সংযুক্ত বক্তব্যের সাথে আমি একমত, সুশাসন প্রতিষ্ঠার জন্য পূর্ববর্তী সুশাসনের অপরিহার্য লিখলাম। এই যে আবার স্টেপ সুন্দর করে লিখলাম, ঠিক আছে, স্টেপ আকারে দিলাম, দেখো একদম হুবহু লিখে দিচ্ছি, ঠিক আছে, দেখো হুবহু লিখে দিচ্ছি। তোমরা বলো, তোমরা আমাকে জানাও যে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও সিকিউ বুঝতে পারছি, যদি বুঝো তাহলে বলো সিকিউ বুঝতে পারছি, যদি বুঝে থাকো তাহলে বলো সিকিউ বুঝতে পারছি। তোমরা যারা ক্লাসটা দেখতেছো তোমরা কি সিকিউটা বুঝতে পারছো? তোমরা কি সিকিউটা বুঝতে পারছো? আমি আবারও তোমাদেরকে বলতেছি, দেখো আবারও তোমাদেরকে বলতেছি, আমি বলতেছি যে দেখো যে গ নাম্বার প্রশ্নের মধ্যে 3টা উপাদান থাকে। প্রথম থাকে হচ্ছে জ্ঞান, জ্ঞানে থাকে 1 নাম্বার, পরে থাকে হচ্ছে অনুধাবন, এই অনুধাবন হচ্ছে 1 নাম্বার, পরে থাকে হচ্ছে প্রয়োগ, এখানে হচ্ছে 1 নাম্বার, এই মোট থাকে হচ্ছে 3 নাম্বার। কিভাবে লিখলে তুমি হচ্ছে ফুল নাম্বার পাইবা? তাহলে প্রথমে হচ্ছে আমাকে কি করতে হবে এটা বুঝো। জ্ঞান মানে হচ্ছে চিহ্নিত করা, জ্ঞান মানে কি? চিহ্নিত করা, ঠিক আছে। এই অনুধাবন হচ্ছে জ্ঞানের সংজ্ঞা, জ্ঞানের সংজ্ঞা দেওয়া, জ্ঞানকে সংজ্ঞায়িত করা, ঠিক আছে। এরপর হচ্ছে বাকিটুকু তুমি লিখবা, ঠিক আছে, যেটা চাইছে ওই সময় লিখবা। তাহলে এখানে পরিধি লিখতে হবে, ঠিক আছে, যেহেতু এই প্রশ্ন পরিধি চাইছে পরিধি লিখতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা বলছি এই যে চিহ্নিত করতে হবে, প্রথমে কি বলছি? চিহ্নিত করতে হবে, তারপর বলছি জ্ঞানের সংজ্ঞা দিতে হবে, তারপর পরিধি লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু এখানে দেখি, দেখো প্রথমে কি করছি, এই যে এখানে চিহ্নিত করছি, যে এই লাইনটা উদ্দীপক উল্লিখিত মিস্টার মহসিন পরিণতি ও সুশাসনের প্রতি ইঙ্গিত করেছেন, এই যে চিহ্নিত শেষ, 1 নম্বর পাইলাম। পরে হচ্ছে যে এটাকে পরিণতি বলে, সংজ্ঞা দিলাম, আরেক নম্বর পাইলাম। 2 নম্বর কাছে না, এখন কি লিখতে হবে? পরিণতির পরিধি লিখতে হবে, পরিণতি ও সুশাসনের বিষয়টি পরিধি, এই যে লিখলাম। লেখার পরে স্টেপ 5টা স্টেপ দিলে এই নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, এই যে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান একটা স্টেপ দিয়ে ভিতরে একটু লিখতে হবে, ভিতরে স্যারে পড়ে দেখে না খুব বেশি, তারপর একটু সামঞ্জস্যপূর্ণ লেখা লিখবা, ঠিক আছে। তারপর মানব সভ্যতার আদি সংগঠন এইভাবে লিখবা, লেখার পরে যেভাবে লেখার পরে এই যে লেখা শেষ হয়েছে 5টা শেষ, আর এর নিচে কিছু দরকার নাই। একটা জিনিস তোমার মনে রাখবা, যে এখানে দিলাম শেষ। 4 নাম্বারটা সেম ভাবে দেখো, 4 নাম্বারটা সেম ভাবে করেছি আমরা, তোমার পিডিএফটা দিয়ে দিব এখনই, ক্লাস শেষে পিডিএফটা দেব। একটা কথা মনে রাখবা, যে কাজটা করবা না সেটা হচ্ছে, এই যে তোমরা লেখো না গরম পারে নিচে ব্যাখ্যা করা হলো, নিচে দেওয়া হলো, এই করা হলো, সেই করা হলো, পরিশেষে বলা যায় যে এসব লিখবা না, এসব হচ্ছে গাইডের ভাষা। স্যাররা খাতা দেখার পরে তার স্যাররা বুঝে যে হচ্ছে এটা তো হচ্ছে গাইড পড়ে লিখছে, ঠিক আছে। সো স্যাররা কিন্তু বুঝে, এই জন্য তোমাকে যে ব্যাখ্যা করা হলো হ্যাঁ দেওয়া দরকার নাই। আমি কি সব দিছি? দেখো তো, আমি কি সব দিছি? আমি কি এখানে সব দিছি? দেখো ডাইরেক্ট পরিণতি ও সুশাসন বিষয়টির পরে দিলে কে কুলম দিয়ে লেখা শুরু করছি। আমি কিন্তু দিতে পারতাম ব্যাখ্যা করা হলো, নিম্ন উল্লেখ করা হলো, আবার শেষ করার সময় লিখতে পারতাম। দেখো শেষ করার সময় কিছু লিখছি কিছু না। তোমরা এখানে এসে কি বলো? পরিশেষে বলা হলো যে অতএব প্রতীয়মান হয় যে এই করা যায়, এগুলো লিখবা না, এগুলা গাইডের ভাষা। তো প্রথম সিকিউটা বুঝছো কিনা তোমরা একটু কমেন্ট করে জানাবা। ফার্স্ট সিকিউ ডান, যদি বুঝে থাকো লিখবা ফার্স্ট সিকিউ ডান, আর যদি না বুঝো তাহলে প্রশ্ন করবা কি বুঝছো। ঠিক আছে, থ্যাংক ইউ। পিডিএফ পাবা, এই ভিডিও নিচে পিডিএফ পাবা। এই ভিডিওর যখন হচ্ছে ক্লাস শেষ হবে তখন ক্যাপশনটা চেক করবা, ক্যাপশনে দেওয়া থাকবে, ঠিক আছে। সো আমরা এখানে যাই। আমরা মূলত একটা জিনিস বলে দেই তোমাদেরকে, সেটা হচ্ছে যে এই প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসলে হয় প্রশ্ন আসবে পরিধি দিয়া, নয় প্রশ্ন আসবে সুশাসন দিয়া। এখান থেকে একটা সিকিউ আমরা পড়বো, এখান থেকে একটা সিকিউ পড়বো, তাহলেই হবে, আর কিছু দরকার নেই। কথা বুঝতে পারছো?
ঠিক আছে? আচ্ছা পরে সেশন আমি যেইগুলা বোর্ডে করাবো তোমাদেরকে, বিশ্বাস করো ভাই, তুমি যদি এইগুলাও পড়ে যাও পরীক্ষা হলো 100% কমন পাবো। ঠিক আছে? সো এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই। ঠিক আছে? দেখো এটা বলছে জনাব সানিউল ইসলাম উচ্চপদস্থ বেসরকারি কর্মকর্তা, তিনি তার গাড়ি রেজিস্ট্রেশনের জন্য বিআরটিসি অফিসে যান, নির্ধারিত ফর্ম পূরণ ও টাকা জমা দেন। কয়েকদিনের মধ্যে তিনি মোবাইল খুদে বার্তা জানতে পারেন তার গাড়ির কাগজপত্র প্রস্তুত হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে উদ্দীপক উল্লিখিত ঘটনা তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। লাস্টের হচ্ছে বিটিআরসি অফিসের কর্মকর্তা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক বিশ্লেষণ করো। তাহলে এই প্রশ্নের উত্তরটা যদি আমরা যাই, তাহলে দেখো আমরা যদি 3 নম্বরে যাই, দেখো কি হবে। যে তুমি কি লিখবা, যে উদ্দীপককে সুশাসনকে বোঝানো হয়েছে। ঠিক আছে? বোঝানো হয়েছে। ঠিক আছে? এই যে তুমি এই যে চিহ্নিত করলা, এখানে এক পাবো। ঠিক আছে? এরপর এটাকে সুশাসন বলে। তার মানে প্রশাসনে যদি জব দিই তার স্বচ্ছতা এবং সকলের অংশগ্রহণের সুযোগ থাকে এবং আইনের সাথে কার্যকর হয়, এটা হলো সুশাসন। ঠিক আছে? এই সুশাসনের সংজ্ঞাটা দিবা। ঠিক আছে? তোমরা কি বুঝতেছো? আচ্ছা, তারপরে সুশাসনের উপাদান, এই উপাদান সমূহ এখানে বসায় দিবা। ঠিক আছে? আবার কি করবা, আবার উপাদান দিয়ে টান দেয়া, আবার কি করবা, এভাবে 1 নাম্বার। ঠিক আছে? স্বচ্ছতা, ঠিক আছে, সরি ধরো যে আইনের শাসন দিলা, আইনের শাসন অংশগ্রহণের, এটা দেয়া এই ভিতরে কিছু লিখতে হবে। ঠিক আছে? ঠিক আছে? তারপর হচ্ছে তুমি এখানে রাখলা 2 অংশগ্রহণমূলক প্রক্রিয়া। ঠিক আছে? ভিতরে কিছু লিখলা। এইভাবে হচ্ছে গিয়ে 6টা স্টেপ দিবা, বই থেকে 6টা বা 5টা স্টেপ শিখে গেলে হবে। ঠিক আছে? এইভাবে 5 থেকে 6টা স্টেপ দিলেই তোমার হয়ে যাবে। তোমরা কি 1 এবং 2 দুইটা সৃজনশীল যে পড়াইলাম তোমরা বুঝছো? 1 এবং 2 4 নাম্বারটা তোমরা দিয়ে দিবা। 1 এবং 2 দুইটা সৃজনশীল দিলাম, তোমরা কি বুঝতে পারছো? বলো তো। শুনো, হ্যাঁ অনেক গাইডে লেখা থাকে না, ব্যাখ্যা করো, অনেক গাইডে থাকে, সমস্যা নাই। তোমরা জাস্ট সিকিউটা বোঝার চেষ্টা করো, বই থেকে জাস্ট পড়বা। আমি তো তোমাদের জাস্ট ধরায় দিচ্ছি যে কিভাবে আসবে, কিভাবে দিবা। ঠিক আছে? আমি তোমাদের পিডিএফ দিয়ে দিব, সমস্যা নাই, পিডিএফ নিয়ে কিন্তু কোনো কথা নাই। ক্লিয়ার ভাষা না? কি ক্লিয়ার ভাষা না? আচ্ছা দেখো আমরা পরে যাব, আমরা সিকোয়েন্স অনুযায়ী যাব। হ্যাঁ আমরা সিকোয়েন্স অনুযায়ী যাব। দেখো এরপরে যদি দেখি কোনটা আসছে। আচ্ছা দেখো আমরা যেভাবে পরীক্ষা হলো তোমরা আনসার করবা, এটা একটু বুঝো। যেভাবে পরীক্ষা হলো তোমরা আনসার করবা। ঠিক আছে? এটা একটু দেখো। 1 নাম্বার চ্যাপ্টার থেকে সব আগে আনসার করবা, তারপর হচ্ছে 6, তারপর 7। ঠিক আছে? তারপর হচ্ছে 3, 5, 10। এটা হচ্ছে তোমার পরীক্ষার হলে আনসার করার সিকোয়েন্স। এবং আমি তোমাকে পড়াবো যে এখন আমি তোমাকে এই সিকোয়েন্সই পড়াবো। ঠিক আছে? এই সিকোয়েন্সই তোমাকে আমি পড়াবো। 1 শেষ, এখন 6 পড়াবো, 7 পড়াবো, 3 পড়াবো, 5 পড়াবো, 10 পড়াবো, শেষ। কথা বুঝছো? এটাকে সবাই বুঝো। 1টা আনসার করবো সবার আগে, 6টা আনসার করবো, তারপর 7টা আনসার করবো। এগুলো থেকে লিখলে 10-এ 10 পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 3, 5, 10 এগুলো থেকে যতই ভালো নাও 7, 8-এর বেশি পাবো না। বুঝছো? এই জন্য 1, 6, 7 এগুলো আমরা আগে পড়াবো। বুঝছো কিনা বলো?
বুঝছো কিনা কমেন্ট করো। দেখো বলছে কি, ষষ্ঠ অধ্যায়টা, হ্যাঁ, একজন ভালো মানুষ হিসাবে মিস্টার বি এলাকায় বেশ জনপ্রিয়। এলাকার বিভিন্ন জনহিতকর কাজে তিনি সবসময় সম্পৃক্ত থাকেন। এলাকাবাসী তার প্রতি অনুগত এবং তার কাজে সহযোগিতা করেন। তার ইচ্ছা জাতীয় পরিসরে জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করবেন। এই যে এখানে কিন্তু মূলত ক্লুটা দেওয়া আছে, ঠিক আছে, ক্লুটা মূলত এখানে দেওয়া আছে। তার ইচ্ছা কি? তার ইচ্ছা হচ্ছে জাতীয় পরিসরে জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করবেন। তার মানে কি? এখানে রাজনৈতিক দলের ইঙ্গিত দিছে। কিসের ইঙ্গিত দিছে? রাজনৈতিক দলের ইঙ্গিত দিছে। প্রশ্ন হচ্ছে 3 নাম্বারটা দেখো, যে উদ্দীপককে মিস্টার বি এর সাথে তোমার পরিচিত কোন ধারণার মিল আছে? তাহলে তুমি কি লিখবা? 3টা জিনিস লাগবে। 1, তুমি প্রথমে চিহ্নিত করবা। 2, এটা সংজ্ঞা দিবা। তারপর যেটা চাইছে ওটার বৈশিষ্ট্য দেওয়া পরিচিতা দিবা। তাহলে আমরা যদি হচ্ছে একটু বুঝি, আমরা যদি একটু বলি, আমি একটু হালকা করে রাখতেছি, যে প্রথমে বললাম উদ্দীপককে সাথে আমার পাঠ্য বইয়ের রাজনৈতিক দলের ধারণার মিল। পরে কি দিবা? সংজ্ঞা দিবা। যে যখন কিছু সংখ্যক মানুষ জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে ঐক্যমত পোষণ করে এবং ন্যূনতম কর্মসূচি ভিত্তিতে সরকার গঠন করতে চায়, তাকে রাজনৈতিক দল বলা হয়। এই যে, তাইলে এইখানে তুমি চিহ্নিত করছো, এখানে সংজ্ঞা দিছো, 2টা জিনিস আছে। এখানে পাইছো 1, এখানে পাইছো 1। এতটুকু সবাই বুঝছো? এতটুকু সবাই বুঝছো? একটু কমেন্ট করে দাও। এতটুকু সবাই বুঝছো? শোনো, একটা কথা বলি, তোমরা যারা ক্লাস করতেছো, ভাই কে কি কমেন্ট করলো, কে কি করলো, এটা তোমার দেখার দরকার নাই। তুমি আমার ক্লাস করতেছো, তুমি চুপচাপ কাই ধ্যান ধরে হচ্ছে আমার কথাগুলো বুঝো। তুমি পরীক্ষা হলো যাবা, দেখবা আমি যা যা বলছি এখান থেকে আসছে এবং এটা তোমার উপকারে আসছে। অন্য কেউ কি করলো, কে কি কমেন্ট করলো, এটা তুমি প্রভাবিত হবে না। তুমি দেখবা যে আমি এখানে আসছি, আমি 1 ঘন্টা সময় দিব স্যারকে। 1 ঘন্টা সময় উনি আমাকে যে সৃজনশীলগুলো প্র্যাকটিস করাবে, এই সেম সৃজনশীলগুলাই পরীক্ষা মাঝে আসবে, আমি সেম গুলাই তখন গিয়ে লিখে দিয়ে আসবো। এটা হওয়া উচিত তোমার উদ্দেশ্য পার্সোনালি। আর অনেকে আছে কমেন্ট করতে আসে বগি যুগে হ্যান ত্যান, এটা করতে পারে যাদের পার্সোনাল বিষয়, ঠিক আছে। অনেকে আছে যে আচ্ছা ওই স্লাইডটা ভুল আসছে, এটা ভুল আসছে, ঠিক আছে, এটা এখানে ভুল আসছে। এটা স্লাইডটা হচ্ছে আমাদের ওই স্লাইডে পড়ছি তো, এটা ভুল আসছে, ঠিক আছে। আমাদের এই স্লাইডটা ভুল আসছে, এগুলো কোনো ফ্যাক্ট না, ঠিক আছে, এটা ভুল আসছে, ঠিক আছে, ঠিক আছে। এইগুলো করো না, এগুলো সমস্যা নাই, ঠিক আছে। দেখো তারপর দেখো, আচ্ছা আমাদের এটা স্লাইডটা ভুল আসছে, ঠিক আছে। তারপর দেখো, দেখো কি করতে হবে। আচ্ছা এটা যখন আমরা লিখলাম, তারপর হচ্ছে কি লিখবো? তারপর হচ্ছে আমরা লিখবো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, ঠিক আছে। এই যে এখানে স্টেপটা দিয়ে ভিতরে কিছু লিখবা, ঠিক আছে, ঠিক আছে। এখানে স্টেপগুলো দিয়ে ভিতরে কিছু লিখবা। তোমরা বুঝতেছো কিনা বলো, বুঝতেছো কিনা বলো। ধরো তুমি এখানে দিলা যে রাজনৈতিক সংগঠন দেওয়ার পরে ভিতরে লিখবা, ঠিক আছে। তারপর লেখলা হচ্ছে সম আদর্শে বিশ্বাসী, তারপর হচ্ছে ভিতরে লিখলা, ঠিক আছে, ভিতরে লিখলা, তাহলেই হবে। আজান দিতে আছে তো, আমরা একটু ওয়েট করি। আচ্ছা আজান দিতে তো আমরা একটু ওয়েট করি, আমরা এটা চেঞ্জ করতেছি, কোনো সমস্যা নাই, এটা তোমরা করো না, ঠিক আছে।
আজানের সময় আমি ওই কাজটা করে ফেলতেছি। আজান দিতেছে, তোমরা একটু অপেক্ষা করো। হ্যাঁ, আচ্ছা দেখো, ওইটা ঠিক করা দরকার নেই, ওটা হচ্ছে একটু টাইম লাগবে, ওটা এখন এই মুহূর্তে হইতেছে না, সরি। হ্যাঁ দেখো, তো এখানে হচ্ছে কি বলছে, এই বিআরটিএ অফিসের কর্মকর্তা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক, তার হচ্ছে কি করতে হবে, তাহলে সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক দলের ভূমিকা নিতে হবে। ঠিক আছে, সুশাসন প্রতিষ্ঠায় 4 নম্বরে কি আসছে, যে সুশাসন প্রতিষ্ঠায় সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক দলের ভূমিকা, রাজনৈতিক এটা হবে। আমরা আগেরটা ভুল হয়েছে, এটা ছিল। ঠিক আছে, সরি। আচ্ছা এইখানে ছিলাম আমরা। ঠিক আছে, সুশাসন প্রতিষ্ঠায় মিস্টার বি কিভাবে ভূমিকা রাখতে পারে। ঠিক আছে, যে এটা দেখো, এটা আমরা আগে একটু ওই অন্য স্লাইডে চলে গেছিলাম। ঠিক আছে, আমরা অন্য স্লাইডে চলে গেছিলাম, এখানে দেখো। ঠিক আছে, সো সুশাসন প্রতিষ্ঠায় মিস্টার বি কিভাবে ভূমিকা রাখতে পারে, তাহলে আমরা সুশাসন প্রতিষ্ঠায় কি করতে হবে, এই 4 নম্বরে সুশাসন প্রতিষ্ঠায়
সুশাসন প্রতিষ্ঠায় এই রাজনৈতিক দলের ভূমিকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদেরকে করতে হবে। ঠিক আছে, এখানে জাস্ট টাইপ আকারে লিখে দিবে 1 2 3 4 এভাবে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো পরে আমরা সপ্তম অধ্যায় চলে যেতেছি। সপ্তম অধ্যায় আমি দ্রুত শোনো, আমি তোমাদের একটা কথা বলি, তোমাকে এত লং টাইমে করে তো দরকার নাই। তোমরা জাস্ট আমি ধরে ধরে দেখাইতেছি কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, এই সৃজনশীলগুলা তোমরা জাস্ট খালি পড়ে ফেলবা, আর অন্য কিছু দরকার নাই ভাই। তুমি বাসায় পড়বা, তোমার বাসায় পড়তে হবে, আমি জাস্ট তোমরা দেখাই দিতেছি। ঠিক আছে, তাহলে সপ্তম অধ্যায় কি আসছে? সপ্তম অধ্যায় কি আসছে দেখো, সপ্তম অধ্যায় আসছে হচ্ছে উদ্দীপকে ক বিভাগে সরকারের কোন বিভাগকে নির্দেশ করেছে। উদ্দীপকে ক বিভাগ সরকারের কোন বিভাগকে নির্দেশ করেছে ব্যাখ্যা করো। সরকারের ক বিভাগ আইনের ব্যাখ্যা ও সাংবিধানিক প্রাধান্য করে, তার মানে কি এটা আইন বিভাগ। কোন বিভাগ? আইন বিভাগ। কোন বিভাগ থেকে প্রশ্ন আসছে? এই আইন বিভাগ। ঠিক আছে, এই আইন বিভাগ, এই আইন বিভাগের বিষয়গুলা দিলে হবে। উদ্দীপকে উল্লিখিত কাজ ব্যতীত খ বিভাগের আরো কিছু কাজ আছে, তার মানে হচ্ছে কি এই খ বিভাগের আরো যে কাজ আছে। ঠিক আছে, বিচার বিভাগে সরকারের খ বিভাগ আইনের বাস্তবায়ন এবং অভ্যন্তরীণ বৈদেশিক বিষয়গুলো পরিচালনা করেন। ঠিক আছে, দেখো আমরা সপ্তম অধ্যায়ের ওই প্রশ্নটাই খাকে চলে আসছে। দেখো এটা দেখো, এটা দেখো, এই প্রশ্নটা 100% আসবে। ঠিক আছে, এটা দেখো, এটা বাদ দাও। বলছে ক রাষ্ট্রের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। ক রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকার জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে থাকে, অপরদিকে খ রাষ্ট্রের সরকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের মতামতকে প্রাধান্য দেয় না। এক নেতার আদর্শই এখানে আইন বলে গণ্য করা হয়। তার মানে বোঝা গেল এখানে মূলত হচ্ছে গিয়ে গণতান্ত্রিক আর হচ্ছে একনায়কতান্ত্রিক। এই দুইটা জায়গা থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, একটা হচ্ছে গণতান্ত্রিক, একটা হচ্ছে একনায়কতান্ত্রিক। তাহলে প্রথম যদি বলি কি কি লিখবা দেখো, প্রথমে বলবো যে কিভাবে লিখবা দেখো, ক রাষ্ট্রে গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, বোঝানো হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, তারপর হচ্ছে এই গণতান্ত্রিক ঠিক আছে বহুদল এইভাবে ছিল, এইভাবে হচ্ছে 5 থেকে 6টা লিখবা, তাহলেই হবে। ঠিক আছে, তাহলেই হবে। আমরা শেষ করে দেব দ্রুত। দেখো পরে হচ্ছে তৃতীয় অধ্যায়, সরি দেখো এখন কি করছে দেখো, উদ্দীপকগুলিত শরিয়া ভিত্তিক রাষ্ট্রটির আইনের উৎস কি ব্যাখ্যা করো। তো আইনের উৎস থেকে এই প্রশ্নটা পড়লে হবে। তোমাদেরকে এই প্রশ্নটা দেখা দিই, আমি শেষ করে দিব, কারণ হচ্ছে অনেক ঝামেলা হইতেছে। ঠিক আছে, এরপর হচ্ছে তামান্না কোন ধরনের সাম্য, এই সাম্য থেকে পড়বা, এই সাম্য থেকে পড়বা। ঠিক আছে, এই সাম্য থেকে পড়বা, সাম্য থেকে পড়বা। আমি স্লাইডগুলো দিব, এখান থেকে পড়লে হবে। ঠিক আছে, স্লাইডগুলো দিব, এখান থেকে পড়বা। দেখো এই স্লাইডগুলো যদি দিব, এগুলোতে পড়বা। ঠিক আছে, দেখো এই মূল্যবোধ থেকে পড়বা। ঠিক আছে, আমি খুবই লাগতেছে। উদ্দীপকের মূল্যবোধের কোন ধরনটি পুরো রয়েছে ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা দেখবা। উদ্দীপকের শেষ বাক্য পাঠ্যের আলোকে বিশ্লেষণ করো, এটা দেখবো। ঠিক আছে, এই মূল্যবোধ থেকে পড়বা, এগুলো পড়লে হবে, বাকি দরকার নাই। আমাদের স্লাইড দিয়ে দিব সবগুলো। ঠিক আছে, জামিলার কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। জামিলা ও রতনা টিকা কারখানার পোশাক কর্মী মালিক পক্ষ রতনা সে জামিলাকে কম মজুরি প্রদান করে। ঠিক আছে, কম মজুরি প্রদান করলে কি হবো, তার মানে অর্থনৈতিক অধিকার থেকে তাকে বঞ্চিত করছে, অর্থনৈতিক অধিকার থেকে তাকে বঞ্চিত করছে। ঠিক আছে, এই অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করছে, এটা তোমরা ভালো করে করবা। ঠিক আছে, পিডিএফ আমি দিব, এই ভিডিওতে ক্যাপশনটা এখন চেঞ্জ করে পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। দেখো কোন ধরনের কর্তব্য। ঠিক আছে,
তারপর নাগরিককে সুনাগরিক হিসেবে দেখো উদ্দীপককে জনাব জহির কোন ধরনের কর্তব্য সম্পাদন করেছেন ব্যাখ্যা করো। জহির একজন কি ব্যবসায়ী, তিনি সীমিত মনোভাব করেন, নিয়মিত কর প্রদান করেন এবং নির্বাচনে ভোট প্রদান করেন। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো? উদ্দীপক উল্লিখিত বিষয়টির সাথে অধিকারের কর্তব্যের সাথে অধিকারের সম্পর্কটা দেখা দিবা। ঠিক আছে, আর ওরকম কিছু নাই। তোমাদেরকে লাস্ট যদি আমি দেখাই এটা পড়বা। ঠিক আছে, দেখো বাংলাদেশের নাগরিক মিস্টার দুর্জয়, বাংলাদেশের নাগরিক মিস্টার দুর্জয় যুক্তরাষ্ট্রে বাস করে। সেখানে তিনি এই দেশের লোকজন নিয়ে জাতীয় দিবস যেমন শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস প্রভৃতি উদযাপন করেন। এছাড়া বাংলা নববর্ষ ও বর্ষবরণ উৎসব উদযাপন করেন। তো উদ্দীপককে মিস্টার দুর্জয়ের মধ্যে কোন ধরনের অনুভূতি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। আর হচ্ছে উদ্দীপকের মূল বিষয়টির সাথে জাতীয়তা, দেশপ্রেম, প্রত্যেক আমরা যে দেশপ্রেম, 4 হচ্ছে জাতীয়তা। দেখো আমি ক্লাস বেশি বড় করবো না, কথা বাড়াবো না। ঠিক আছে, এইগুলো পড়লে হবে। আমি যে সিচুয়েশন দিছি তোমরা জাস্ট এগুলো পড়বা, বাকি দরকার নাই। আমি খুবই 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 দুঃখিত তোমাদেরকে আজকে আমি ভালোভাবে ক্লাসটা নিতে পারলাম না, কারণ হচ্ছে টেকনিক্যালি এত ঝামেলা হইতেছে। এই উপরে অর্থনৈতিক ক্লাস হয়ে গেছে, তারপর হচ্ছে নেটের সমস্যা হইতেছে, ফোনে বারবার ফোন দিতেছে, মানে যারা হচ্ছে মানে অসুস্থ প্রকৃতির মানুষ, যে মানে কি বলবো, মানে সিম অফ করতে গেলে অনলাইনে বারবার ফোন দিতেছে, বারবার লাইভ কেটে যেতেছে। মানে আমি মেন্টালি খুবই ডিস্টার্ব হয়ে গেলাম। যাই হোক, আমি সরি তোমাদের সবার কাছে। তোমরা লাইভ ক্লাসটা শেয়ার করে দিবা, আর আমি পিডিএফটা এখন দিয়ে দিতেছি তোমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। এবং এই যে ভিডিও করছি লাইভে গেছি, এই লাইভের ক্যাপশনটা তোমরা চেক করবা, তাহলে হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।